হ্যাঁ, পাহলভি বলছেন, কিন্তু ট্রাম্প তো তার সাজানো সংসারে একটু ভেঙেই দিলেন। কারণ আজকে তিনি বলেছেন যে হ্যাঁ, সে লোকটা ভালোই, কিন্তু আ মানে সে তো অনেকদিন বাইরে আছে। ভেতরে কেউ হলে আরো ভালো হয়। সরকারি হিসেবেই ৩,১৭২ বোধহয় লোক নিহত হয়েছে। আর বেসরকারি হিসাব তো কোনো ৩০,০০০। মা-বাপ নাই। ৩০, ৪০, ৫০ যে যার মতো বলে যাচ্ছে আরকি। কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ দেখার কোনো প্রয়োজনও নেই। জাস্ট বলে যাও আরকি। একবার বলল এখানে আবার অবশ্য জাতিসংঘ গিয়ে ভলকার তুর্ক সাহেব তো আবার ওখানে গিয়ে কোনো প্রতিবেদন দিচ্ছেন না। না। পৃথিবী শুধু ইরানই না, ইরানের নন ইরানি অনেক লোক চায় যে এই ইসলামী সরকারের পতন হোক। বিক্ষোভকে উস্কে দেওয়ার পেছনেও ডিপ স্টেটের ভূমিকা ছিল। এবং এই বিক্ষোভ দিয়ে যেহেতু খামেনিকে আসলে সরানো যায় নাই, এত ভায়োলেন্স, এত সহিংসতার মধ্য দিয়ে দমন করা হলো। কারণ ইরানি সরকার মনে করেছে যে এই বিক্ষোভটা পুরোপুরি ইসরায়েল এবং আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলো পরিচালনা করছে। এই সরকারের অবস্থা এতই কাবু হয়ে যাবে যে তার আর কোনো ক্ষমতা থাকবে না। তখন বিরোধীরা তাদের অভ্যুত্থান ঘটিয়ে, তাদের ৫ই অগস্ট ঘটিয়ে ক্ষমতা দখল করে নিতে পারবে। এবং আমেরিকানরা যেটা করলো এই বছর, তারপরে কি ফিফা তাদের বিশ্বকাপ ক্যান্সেল করে দিবে আমেরিকায়? নাকি আমেরিকাকে ডিসকোয়ালিফাই করবে? নাকি আমেরিকাকে ব্যান করবে কোনো খেলা থেকে? কিছুই করবে না। একটা মিসাইল হামলায় প্রথম দিন ইরানের একটা শহরে একটা মেয়েদের স্কুলে মিসাইল হামলা হলো। সেখানে ১৫৬ জন মারা গেল। একটা বাচ্চা মেয়েদের স্কুল, প্রাইমারি স্কুল, সেখানে ১৫৬ জন মারা গেল। একটা ইউরোপীয় নেতা কি সেটাকে নিন্দা করেছে? এখন এই বিশেষ করে আলী খামেনির হত্যাকাণ্ডের পর ইরানের যেই শাসন ব্যবস্থা, এটি নিয়ে আন্তর্জাতিক মহল প্রশ্ন তুলছে। বিশেষ করে ইরানের এই বিপ্লবী সরকার গত ৪ দশক ধরে আসলে আছে, তারা পূর্ববর্তী একটা সেকুলার যে রাজতন্ত্র, সেই রাজতন্ত্রটিকে হটিয়ে বলা হয় যে আমেরিকার মদতপুষ্ট সরকার ছিল, রাজতন্ত্র ছিল, সেটিকে উৎখাত করে ইরান একটি ফান্ডামেন্টালিজমের দিকে, অর্থাৎ উগ্রবাদী ইসলামকে প্রচার করছে এই সরকারটি। সে কারণে অনেকেই এই আলী খামেনির পতন চাইছিলেন এবং অনেক জায়গায় আমরা দেখেছি যে এটিতে উল্লাস হয়েছে। এবং আবার পাহলেভির সেই যুবরাজ এখন বলছেন যদি প্রয়োজন হয় তিনি ফিরে আসবেন, ফিরে এসে আবার দায়িত্ব গ্রহণ করবেন। হ্যাঁ, পাহলভি বলছেন, কিন্তু ট্রাম্প তো তার তার কি বলবো, সাজানো সংসারে একটু ভেঙেই দিলেন। কারণ আজকে তিনি বলেছেন যে হ্যাঁ, সে লোকটা ভালোই, কিন্তু মানে সে তো অনেকদিন বাইরে আছে। ভেতরে কেউ হলে আরো ভালো হয়। তিনি পাহলভিকে একদমই পাত্তা দিতে চান না। তিনি চান যে এই সরকারের পতন হলে ইরানের ভিতর থেকেও কোনো একটা জনপ্রিয় নেতা বের হবে এবং তার সাথে আমেরিকা ডিল করবে। সো এখন আপনি ঠিক যেটা বলছেন যে ইরানের ভেতরে এবং বাইরে প্রচুর লোক আছে যারা এই ইসলামী বিপ্লবের সাথে একমত নন এবং তারা চায় যে এই ব্যবস্থার একটা পরিবর্তন হোক। কারণ এই ইসলামী সরকার অনেকটা নিপীড়ক, ভীষণ নিপীড়ক একটা ভূমিকায় চলে এসছে। এবং যেটা আমরা কিছুদিন আগে দেখলাম, যেখানে ব্যাপক বিক্ষোভ হয়েছিল, বিক্ষোভে এমন কঠিনভাবে বিক্ষোভ দমন করা হয়েছিল যে সরকারি হিসেবেই ৩,১৭২ বোধহয় লোক নিহত হয়েছে। আর বেসরকারি হিসাব তো ৩০,০০০। মা-বাপ নাই। ৩০, ৪০, ৫০ যে যার মতো বলে যাচ্ছে আরকি। কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ দেখার কোনো প্রয়োজনও নেই। জাস্ট বলে যাও আরকি। এখানে আবার অবশ্য জাতিসংঘ গিয়ে ভলকার তুর্ক সাহেব তো আবার ওখানে গিয়ে কোনো প্রতিবেদন দিচ্ছেন না। না। সো উনি শুধু যাবেন যদি সরকারের সাথে তার ভালো ধরম-মহরম থাকে আরকি। তাছাড়া উনি যাবেন না। তো যাই হোক, এদিকে পৃথিবী শুধু ইরানই না, ইরানের নন ইরানি অনেক লোক চায় যে এই ইসলামী সরকারের পতন হোক এবং সেখানে একটা গণতান্ত্রিক উদারপন্থী শাসন ব্যবস্থা আসুক, যাতে ইরানিরা মুক্ত পরিবেশে তাদের রাজনীতি পরিচালনা করতে পারে। তো সেই ধরনের জিনিস অনেকের মনেই আছে। বামপন্থী, ডানপন্থী, মধ্যপন্থী, দেশি বিদেশি সবার মধ্যেই, অনেকের মধ্যেই আছে। কিন্তু সমস্যা হয়ে গেছে যে আমেরিকা এবং ইসরায়েল বোমা মেরে এই পরিবর্তনটা আনার চেষ্টা করছে।
এই বোমা মেরে এই আগ্রাসনটাই অনেকে অ্যাকসেপ্ট করতে পারছে না যে হ্যাঁ, আমরা চাই খামেনি মানে মৃত্যু হয়েছে, এটা আমরা চাইনি। আমরা চাই ইসলামী শাসন ব্যবস্থার অবসান হোক। কিন্তু আমেরিকার ইসরায়েলের আগ্রাসনের মধ্যে দিয়ে এটা হবে, এইটা আমরা মানতে রাজি না। কারণ এটা হচ্ছে একটা সাম্রাজ্যবাদী আচরণ, সেটার বিরুদ্ধেও আমরা। তো এরা একটা মানে একটা দোটানার মধ্যে পড়ে গেছে। কি করবে? তারা তো ইরানকে সমর্থন করতে পারছে না। কারণ ইরান হচ্ছে একটা নিপীড়ক আম মৌলবাদী রাষ্ট্র। আবার এই কিন্তু আমেরিকা সরকার এবং সরকার ইসরায়েলও সমর্থন বিরোধী করতে পারছে না। মানে আলী খামেনি দায়িত্ব গ্রহণ করবার মানে দায়িত্ব নেওয়ার পর থেকে এই ৪ দশকের মধ্যে সম্ভবত এই সাম্প্রতিক সময়ে যে সরকার বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হলো, এটি সর্বোচ্চ প্রতিবাদ এবং হুম, সবচেয়ে বেশি মানুষ বিক্ষোভকারী আসলে দমনের শিকার হয়েছেন, নিহত হয়েছেন হুম, সরকারি বাহিনীর হাতে। তো অনেকেই অনেক বিশ্লেষক বলছেন যে এই বিক্ষোভকে উস্কে দেওয়ার পেছনেও ডিপ স্টেটের ভূমিকা ছিল। আ এবং এই বিক্ষোভ দিয়ে যেহেতু খামেনিকে আসলে সরানো যায় নাই, এখন এটাই হচ্ছে সমাধান। হুম। ইনফ্যাক্ট এইটা একটা জিনিস ঠিক বলেছেন যে এই বিক্ষোভে কেন এত ভায়োলেন্স, এত সহিংসতার মধ্য দিয়ে দমন করা হলো? কারণ ইরানি সরকার মনে করেছে যে এই বিক্ষোভটা পুরোপুরি ইসরায়েল এবং আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলো পরিচালনা করছে। এটা সাধারণ মানুষের আ বিক্ষোভ না। আগে অনেক বিক্ষোভ হয়েছে, সেগুলো দমন করা হয়েছে, মারপিট হয়েছে, কিন্তু এরকম প্রাণহানি হয়নি। কিন্তু গত জুন মাসে যখন যে ১২ দিনের যে যুদ্ধটা হলো ইরান এবং ইসরায়েলের মধ্যে, তখন দেখা গেল যে ইসরায়েলি গোয়েন্দারা বিভিন্ন জায়গায় কাজ করছে ইরানের। এবং তারা ইরানি বিজ্ঞানী, বিশেষ করে পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করেছে, ইরানি নেতাদের হত্যা করেছে, ইরানি সামরিক বাহিনীর কমান্ডারদের হত্যা করেছে এবং অন্যান্য আরো অনেক নাশকতামূলক কাজ করেছে। সো তারা জানে যে ইরানের ভেতরে ইসরায়েল এবং আমেরিকান, বিশেষ করে ইসরায়েলি গোয়েন্দারা ভীষণভাবে তৎপর। এবং এই বিক্ষোভ যখন শুরু হয় তখন কিন্তু দেখাই যাচ্ছিল ইসরায়েলিরাই কিন্তু টুইট করছিল যে আমরা আছি তোমাদের সাথে, তোমাদের পাশেই আছি, তোমাদের পাশেই আমরা হাঁটছি, আমাদের লোক তোমাদের সাথেই হাঁটছে। এই ধরনের কথাবার্তা আমরা টুইটারেও দেখেছি। কাজেই ইরানের কর্তৃপক্ষ তখন মনে করেছে যে এই বিক্ষোভকে যত দ্রুত সম্ভব, যেভাবেই সম্ভব একেবারে দমন করতে হবে। কারণ এটা হচ্ছে একটা মানে বিদেশি গোয়েন্দা সংস্থার দ্বারা পরিচালিত বিক্ষোভ। তো সেজন্যই তারা এত নৃশংসভাবে এই বিক্ষোভটা দমন করে। ২-৩ দিনের মধ্যে এটাকে দমন করা হয়। সো এখন তখন ট্রাম্প বলেছিল কিন্তু যে, "যদি প্রয়োজন হয় আমি তোমাদের সাহায্যে আসবো।" কিন্তু তার আগেই সে সাহায্য দেওয়ার আগেই বিক্ষোভ দমন হয়ে যায়। বিক্ষোভ থেমে যায়। এখন তার সৈন্য এবং সরঞ্জাম সমবেত করতে তার এত সময় লেগে গেছে। এখন সে যাচ্ছে যুদ্ধে এবং তিনি আশা করছেন যে আম বোমাবর্ষণে এই এই সরকারের অবস্থা এতই কাবু হয়ে যাবে যে তার আর কোনো ক্ষমতা থাকবে না। তখন বিরোধীরা তাদের অভ্যুত্থান ঘটিয়ে, তাদের ৫ই অগস্ট ঘটিয়ে আ ক্ষমতা দখল করে নিতে পারবে এবং তাদের কোনো ইউনুস তারা খুঁজে পেতে পারে। এখন এই যে এই যে এই যে মার্কিনীদের ৫ই আগস্ট কনসেপ্ট, হুম, এটা আমরা বাংলাদেশে দেখলাম, এটা আমরা ভেনিজুয়েলায় দেখলাম একটা ভিন্ন ফরম্যাটে, হুম। হ্যাঁ? ইরানে দেখলাম নতুন আরেকটা ফরম্যাটে। এটা চরম একটা ফরম্যাট। হ্যাঁ, তো ইরানের এই ফরম্যাট যে অ্যা এই ফরম্যাট গুলো একেকটা দেশে একেক রকমভাবে রং নিয়ে আসে, হোলির রঙের মতো। হোলি হুম, চলছে এখন, হ্যাঁ? তো হোলির উৎসবের মতো কিন্তু এই যে একটি রাষ্ট্রকে এভাবে অ্যা অ্যা উৎসব করে মার্কিনিরা বা ইসরায়েলিরা এভাবে উৎসব করে যে আরেকটি রাষ্ট্রকে এভাবে ধ্বংস করে দিচ্ছে, এর জন্য কি জাতিসংঘের আদৌ প্রয়োজনীয়তা রয়েছে কিনা? আ মানে কে কি বলবে? হুম। দেখেন জাতিসংঘ যেখানে আমেরিকানরা ইনভলভড সেখানে জাতিসংঘ অপ্রাসঙ্গিক হয়ে যায়। কারণ জাতিসংঘের করার কিছুই থাকে না। আপনি দেখেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তারা তাদের বাসা থেকে অপহরণ করে নিয়ে চলে গেল। কি হলো তাতে? আমেরিকার বিরুদ্ধে কেউ কি কোনো নিষেধাজ্ঞা দিল? কেউ কি কোনো মানে কোনো অ্যাকশন নিল? না, কিছুই হলো না। এখন সে একটা দেশে হামলা করল। তার দেশের নেতাকে সে খুন করে ফেলল। তার পরিবারকে খুন করে ফেলল। তাতে কি হয়েছে? কোনো নিন্দা হয়েছে? জাতিসংঘে কোনো নিন্দা প্রস্তাব পাস হয়েছে? হতেও পারবে না, কারণ আমেরিকানরা সেটা ভিটো দিয়ে বসে থাকবে। কাজেই যেখানে আমেরিকানরা ইনভলভড সেখানে এটা হবে না। রাশিয়ানরা যখন ইউক্রেন হামলা করল, তখন তাদেরকে ফুটবল টুর্নামেন্ট থেকে নাকচ করা হলো।
বিশ্বকাপে তারা অংশ নিতে পারে না, তারা অলিম্পিক গেমসে অংশ নিতে পারে না, তারা টেনিস বিভিন্ন খেলায় তারা অংশ নিতে পারে না। কিন্তু আমেরিকানরা যেটা করলো এই বছর, তারপরে কি ফিফা তাদের বিশ্বকাপ ক্যান্সেল করে দিবে আমেরিকায়, নাকি আমেরিকাকে ডিসকোয়ালিফাই করবে, নাকি আমেরিকাকে ব্যান করবে কোনো খেলা থেকে? কিছুই করবে না, কিছুই হবে না। আপনি চিন্তা করে দেখেন যে একটা মিসাইল হামলায় প্রথম দিন ইরানের একটা শহরে একটা মেয়েদের স্কুলে মিসাইল হামলা হলো, সেখানে 156 জন মারা গেল। একটা মানে মেয়েদের কি বাচ্চা মেয়েদের স্কুল, প্রাইমারি স্কুল, সেখানে 156 জন মারা গেল। একটা ইউরোপীয় নেতা কি সেটাকে নিন্দা করেছে? একটা ইউরোপীয় নেতা কি সেটাকে নিন্দা করে ইসরায়েল বা আমেরিকাকে দায়ী করে কোনো বিচার দাবি করছে? কিচ্ছু না। কিন্তু এই হামলা যদি কোনো ইউক্রেনের কোনো স্কুলে হতো, রাশিয়ার কোনো মিসাইল যদি কোনো ইউক্রেনের স্কুলে পড়ে 156 জন মেয়ে মারা যেত, তাহলে কি হতো চিন্তা করে দেখেন। আপনার দি হেগে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল তার মানে আরেকটা মানবাধিকার মানে কি বলবো মানবতার বিরোধী অপরাধের অভিযোগ এনে পুতিনের বিরুদ্ধে আরেকটা গ্রেফতারি পরোয়ানা জারি করে বসে থাকতো এতদিন। কিন্তু এই ঘটনায় হেগের কোনো আদালত একটু শব্দ করেছে? কিছুই করেনি, করবেও না। এটা মানে পৃথিবীর নিয়ম এই মুহূর্তে। আমাদের মতো গরিব দেশগুলো, ছোট দেশগুলো যাদের আসলে সামরিক শক্তি একেবারেই নিতান্ত ক্ষুদ্র, এবং সেখানে পরমাণু শক্তিধর দেশ হওয়া তো একটা দুঃস্বপ্ন। ইরান কখনো বলছে না যে সে পরমাণু শক্তিধর দেশ হচ্ছে, এবং সে জাতিসংঘের এই সিগনেটারিও, ইরান তো সিগনেটারি, সে যে করবে না নিউক্লিয়ার ওয়েপন সে করবে না, এটা তো সিগনেটারি, যেখানে ইসরায়েল সেটা স্বাক্ষর করে নাই। তারপরেও ইরানকে আপনার নিরস্ত্র করবার জন্য, নিউক্লিয়ার ওয়েপন না বানানোর জন্য তার সমস্ত স্থাপনা ধ্বংস করে দিতে হবে। তাহলে আমরা কোন পৃথিবীতে বসবাস করছি? ইরানকে তো এটা করা হচ্ছে অন্য কারণে। এটা বেসিক্যালি ইরান হচ্ছে একমাত্র দেশ যে এখনো দাঁড়িয়ে আছে যে ইসরায়েলের বিরোধিতা করে। আপনার মনে আছে যে একটা মানে আমেরিকার এক জেনারেল, সে নেটোর মানে কমান্ডার ইন চিফ ছিল, জেনারেল ওয়েজলি, সে একটা ইন্টারভিউতে বলেছিল যে অনেক বছর আগে যে তারা ডিসিশন নিয়েছে যে 7টা দেশকে তারা ধ্বংস করবে, এবং এই 7টাই হচ্ছে মুসলিম দেশ, এবং 7টার মধ্যে ইরান হচ্ছে একমাত্র দেশ যেটা বাকি আছে, আর বাদ বাকি 6 হয়ে গেছে। কারণ ইরান এখনো পর্যন্ত থ্রেট দিয়ে যাচ্ছে, ইরান হচ্ছে এখনো বাকি আছে। সো ট্রাম্প সেই এজেন্ডাটা ফুলফিল করছে। তাদের যে সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আপনার ইরাক, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া এসব হয়ে গেছে, এখন বাকি আছে ইরান।